কলেজের প্রথম দিন গিয়েই একটা মেয়ের প্রতি ক্রাশ খেয়ে গেল নাফিস। তাকে দেখেই নাফিসের মনে ঘন্টা বাজতে শুরু করে দিল। হার্টবিটটা যেন চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো। মেয়েটাকে দেখে যেন মনে হচ্ছে কোনো জান্নাতের হুর এই কলেজেও রূপ ধরে আসছে। পরনে তার নীল শাড়ি, নীল জড়ি, নীল টিপ সবকিছু যেন ম্যাচিং করে পরে এসেছে। ঠোঁট দুটো একদম গোলাপের পাপড়ি। যে দেখবে সে এক কথায় ফিদা হয়ে যাবে। তখনই ভেবে নিয়েছিল নাফিস, বিয়ে যদি করতেই হয় এই মেয়েকেই করবে। একে বিয়ে করলে জীবন সার্থক। তারপর নাফিস ভাবলো সেই মেয়ের পেছনে যেতে হবে আর তার খোঁজ খবর নিতে হবে। যে ভাবা সেই কাজ। নাফিস মেয়েটার পিছু করতে লাগলো। চলুন যেতে যেতে একটু পরিচিত হওয়া যাক। এখনই যে মেয়েটার পেছনে গেল ওর নাম নাফিস। বাসা বগুড়া। বগুড়ার সুনামধন্য সরকারি আজিজুল হক কলেজে অনার্স প্রথম বর্ষে অর্থনীতি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। তার আব্বুর চাকরি সূত্রে এখানে আসা। এখানে এসে একটা নতুন বাসায় উঠেছে তারা। এখন এতটুকুই বলে গল্পের মধ্যেই বাকিটুকু জানতে পারবেন। তারপর নাফিস দেখলো মেয়েটি তারই ডিপার্টমেন্টে ঢুকলো। নাফিস একটু খুশি হলেও পরক্ষণে তার নিঃশেষ হতে সময় লাগলো না, কারণ সে অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাসরুমে ঢুকলো। মানে নাফিসের থেকে 1 বছরের সিনিয়র। তারপর নিজেকে সান্ত্বনা দিতে লাগলো নাফিস আর বলল, সমস্যা নেই, 1 বছরই তো ব্যাপার। এই বলে খুশি মনে নাফিস ওর ক্লাসরুমে চলে গেল। যা প্রথম দিনেই দেরি হয়ে গেল। ক্লাসে গিয়ে দেখে অনেক স্টুডেন্ট আর লেকচার দিচ্ছে একটা কিউট ম্যাডাম। একটু পর নাফিসের দিকে তাকিয়ে ম্যাডাম বলল, এই ছেলে, ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছো কেন? ম্যাডাম আসতে পারি? আসো। নাফিস রুমে ঢুকে একদম পেছনের সারিতে বসে পড়ল। নাফিসের পাশে একটা ছেলে বসে আছে। ওর সাথে পরিচিত হলো। ওর নাম শিহাব, অনেক মিশুক। প্রথম ক্লাস, সেই জন্য শুধু পরিচয় পর্ব হলো। ক্লাস শেষে শিহাবের সাথে বের হয়ে আসলো নাফিস। আম গাছের নিচে এসে বসে পড়লো দুজন। একটু পর দুজন ছেলে এলো। শিহাব ওদের সাথে নাফিসের পরিচয় করিয়ে দিল। একজনের নাম জাহিদ, আরেকজন সুমন। ওদের সাথেই পড়ে। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলো নাফিস। বাসায় যেতে ছোট বোন রিয়া এসে বলল, ভাইয়া, প্রথম দিন ক্লাস কেমন হলো? জীবনেও ভাবিনি এমন সুন্দর দিন যাবে, কখনো ভুলবো না। তোর মেয়েকে পছন্দ হয়েছে নাকি? এই জন্য তোকে এত ভালো লাগে বোন, না বলার আগেই সব বুঝে যাস। হয়েছে। নাফিসের কথা শুনে রিয়া কৌতূহল জাগিয়ে বলল, কে সেই মেয়ে? কেমন দেখতে? দেখতে অনেক সুন্দর, তবে তার নাম জানি না। লেগে থাকো ভাইয়া, হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ বোন। এই বলে নিজের রুমে চলে গেল নাফিস। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নিল। বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে বের হলো নাফিস। ঘুরে রাতে বাসায় ফিরল নাফিস। রুমে ঢুকেই দেখে নাফিসের আব্বু আনিস সাহেব দাঁড়িয়ে আছে। নাফিসকে দেখেই আব্বু বলে উঠল, আজকাল জমিদার সাহেবের দর্শনই পাওয়া যায় না, তা কোথায় থাকে শুনি? আব্বু, ভুল হয়ে গেছে, আর বাহিরে দেরি করব না। এ কথা তো প্রতিদিনই বলিস, তা তো মানিস না। কাল থেকে এমন করলে তোর এই বাড়ির ভাত বন্ধ। বলেই আব্বু চলে গেল। নাফিস ভাবলো, ধুর, আজকের দিনটাই মাটি গেল। খাওয়ার জন্য নাফিসের আম্মু ডাক দিয়ে গেল। তাই রাতে খেয়ে রুমে আসলো নাফিস। তারপর কিছুক্ষণ ফেসবুক চালিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে জানে না। সকালে খুব মিষ্টি একটা কণ্ঠে ঘুম ভাঙলো নাফিসের। আগে তো এরকম কণ্ঠ এই বাড়িতে শোনেনি। কে সে মিষ্টভাষী মানুষ? তাকে একবার দেখতেই হবে। তাই চোখ ডলতে ডলতে নাফিস নিচে চলে আসলো। আর নিচে এসে নাফিস পুরো হা হয়ে গেছে, কেননা সেই মিষ্টভাষী মানুষটা আর কেউ না, এটা হলো কলেজের সেই ক্রাশ খাওয়া মেয়েটি। সকালে উঠেই এমন সারপ্রাইজ হবে নাফিস ভাবতেই পারেনি। নাফিসের এরকম হা অবস্থা দেখে ওর বোন রিয়া নাফিসকে জিজ্ঞেস করলো, কিরে ভাইয়া, সাত সকালে উঠেই এমন হা করে তাকিয়ে আছিস কেন? নাফিস রিয়ার কথা শুনে একটু লজ্জা পেল। তারপর নাফিস চুপি চুপি রিয়ার কানে বলল, আরে আমার ছোট বোন, এটাই তো কলেজের সেই ক্রাশ খাওয়া মেয়েটি। কি হলো ভাইয়া? তারপর মেয়েটিও নাফিস আর রিয়ার দিকে একবার তাকালো। নাফিস ভাবলো, আহা কি চাহনি তার। আরেকবার ক্রাশ খেয়ে গেল নাফিস। তারপর মেয়েটি নাফিসের আম্মু রাবিয়া বেগমকে সাথে কথা বলতে লাগলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা?
আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার নাম কি মা? আমার নাম নীরা। আমি আপনাদের পাশের বাসাতেই থাকি। শুনলাম আপনারা নতুন আসছেন, তাই একটু দেখা করতে এলাম আন্টি। খুব ভালো করেছো মা, তুমি মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসবে। ওর আব্বু তো চাকরি নিয়ে ব্যস্ত, আর আমার ছেলে মেয়ে তো কলেজে যায়, আমি একাই থাকি। তাই যদি আসতে খুব ভালো লাগতো মা। সমস্যা নেই আন্টি, সময় পেলে আমি অবশ্যই আসবো। আম্মু নাফিসকে আর রিয়াকে দেখিয়ে বলল, মা, এ হলো রিয়া আর এ হলো নাফিস। হাই। হ্যালো, কে? কোন ক্লাসে? আমি নিউ টিনাপু। আমি অনার্স প্রথম বর্ষ, অর্থনীতি ডিপার্টমেন্ট, আজিজুল হক কলেজ, বগুড়া। ও, আমি অর্থনীতি ডিপার্টমেন্ট, আজিজুল হক কলেজ, অনার্স দ্বিতীয় বর্ষ। আচ্ছা মা, তোমার নাম্বারটা দাও তো, তুই তো পাশের বাসায় থাকো, অবশ্যই দরকার লাগবে। নীরা একটু সংকোচ বোধ করলেও তারপর বলল, ওকে আন্টি। 01409******43। আচ্ছা আন্টি, এখন তাহলে আমি আসি, আবার পরে আসবো। ঠিক আছে মা, এসো। নাফিসের মনে তো লাড্ডু ফুটতে লাগলো। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। নাম্বারটাও পেয়ে গেল নাফিস। তখনই রিয়া আর নাফিসকে বলল, শিগগিরি ভাইয়া, তোমার ক্রাশ তো তোমার থেকে 1 বছরের সিনিয়র। সমস্যা নেই, তুই এগুলো বুঝবি না। বলেই খুশি মনে নাফিস তার রুমে চলে আসলো। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেয়। তারপর আবার কলেজে চলে যায় নাফিস। এসেই সোজা ক্লাসরুমে ঢুকে পড়ল। একটু পর দেখলো শিহাব, জাহিদ, সুমন ওরাও ক্লাসে এলো। তারপর ওরা সবাই মিলে 3টা ক্লাস করলো। ক্লাস শেষ করে তারা সবাই আমতলায় এসে আড্ডা দিতেছে। তখনই নাফিস দেখে নীরা ওর ক্লাস থেকে বের হয়ে চলে যাচ্ছে। সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে। একটা সিনিয়র ভাইয়া তো নীরাকে হাঁটু গেড়ে প্রপোজই করে বসলো। আমি তোমাকে অনেক ভালোবাসি নীরা, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। নিমিষেই নাফিসের মন খারাপ হয়ে গেল। নাফিসের ক্রাশকে প্রপোজ করেছে, খারাপ লাগারই কথা। তারপর নাফিস দেখে নীরা ওই ছেলেটার কাছ থেকে ফুলের তুড়া নিল। নেওয়ার পর ফুলটা একটু নেড়ে চেড়ে সোজা ছেলেটার মুখে মেরে দিল। তারপর সে সেখান থেকে চলে গেল। কলেজের সবাই হা করে তাকিয়ে আছে। নাফিস আর ওর বন্ধুরাও তাকিয়ে আছে। তবে নাফিস অনেক খুশি হয়েছে। তখন জাহিদ বলল, কিরে, তুই এত খুশি হচ্ছিস কেন? তুই তো নীরাপুকে পছন্দ করিস। নাফিস মুচকে হেসে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ওরা সবাই অবাক হয়ে একসাথে বলে উঠল, তোরা সবাই এমন রিয়াক্ট করছিস কেন? শুধু তুই না, কলেজের সবাই ওকে পছন্দ করে। সবাই পছন্দ করলেও বাজি আমি মারব, দেখিস তোরা। বলেই সবাই হাসতে লাগলো। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলো নাফিস। তারপর দুপুরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। কখন যে সন্ধ্যা হয়ে গেছে সে নিজেও জানে না। উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলো নাফিস। অনেকক্ষণ পরে রাতে ডিনার করে নিল। তারপর রুমে এসে শুয়ে নীরার কথা ভাবতেছে নাফিস। তখনই হঠাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধির উদয় ঘটল। বুদ্ধিটা হলো, নাফিসের পুরনো সিম তো ওর কাছেই আছে, তাই ওর ফোনে পুরনো সিমটা তুলে নীরার নাম্বারটা ডায়াল করলো। তারপর তাকে একটা মেসেজ পাঠালো নাফিস। মেসেজটা ছিল, তোমার মতো অপরূপাকে রাখলে যে এত মিষ্টি লাগে তা নিজের চোখে না দেখলে বুঝতামই না। মেসেজটা সেন্ড করার পর ভয়ও লাগলো নাফিসের, যদি রাগ করে। তারপর ভাবলো, আমার এই নাম্বার তো চিনি না, আমি কত বোকা। ধ্যাত, অনেকক্ষণ ফোন নিয়ে এপাশ ওপাশ করতে করতে নাফিসের ফোনে টং শব্দ করে একটা মেসেজ এলো। হ্যাঁ, মেসেজটা নীরারই ছিল। সে লিখছে, কে আপনি? নাফিসও লিখে দিল, মুখোশের আড়ালে থেকে আপনাকে ভালোবেসে যাওয়া একটা মানুষ। আবার অনেকক্ষণ ফোন নিয়ে এপাশ ওপাশ করলো নাফিস, কিন্তু আর মেসেজ আসলো না। এভাবে কখন যে ঘুমিয়ে পড়েছে নাফিস জানে না। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিল নাফিস। তারপর এসে নাফিস আবার ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর দেখে নাফিসের আম্মু ডাকতেছে, কে নাফিস, কলেজে যাবি না? যাব তো। তোর কয়টা বাজে খেয়াল আছে তোর? কয়টা? 8টা। আম্মু আমাকে আরো আগে ডাক দিবে না? সে 7টা থেকে ডাকা হচ্ছে। তারপর নাফিস লাফ দিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। আজকেও কলেজে আসতে একটু দেরি হয়ে গেল নাফিসের।
তাই তাড়াতাড়ি করে ক্লাসরুমের সামনে এসে দেখে ম্যাডাম ক্লাস নিচ্ছে। নাফিস ম্যাডামকে বলে উঠল। ম্যাডাম আসতে পারি? ম্যাডাম নাফিসের দিকে চোখ তুলে তাকালো, এরপর বলল। প্রতিদিনই তোমার লেট হয় কেন? আসলে ম্যাডাম রাস্তায় জ্যাম ছিল, এজন্য লেট হয়েছে। আর সব স্টুডেন্ট তো ঠিক সময় আসছে, ওদের তো জ্যামে পড়তে হলো না। জ্যামে মনে হয় খালি তুমিই পড়ো। নাফিস ভাবলো সকালে ঘুম থেকে দেরি করে উঠলে এই কথা বললে ইজ্জত থাকবে না। ম্যাডাম আবার বলে উঠল। এই ছেলে বিড়বিড় করে কি বলছো? কিছু না ম্যাডাম। ভেতরে আসো আর চুপচাপ ফাঁকা সিটে বসে লেকচার শোনো। নাফিস আর কোনো কথা না বলে শিহাবের পাশে গিয়ে বসে পড়ল। হঠাৎ শিহাব বলে উঠল। দোস্ত, আমাদের ম্যাডামকে তো সেই দেখতে, তাই না? আরে বলদ, ম্যাডাম তোর চেয়ে মিনিমাম 5-6 বছরের বড়। ম্যাডামকে দেখে তোর লাভ নাই, এর চেয়ে ক্লাসের কোনো মেয়ের উপর লাইন মার, এতে মেয়েটা পড়তেও পারে। যা শালা, তোকে কি বললাম আর তুই কি বললি? চুপ কর। তারপর ওরা দুইজন মিলে সব ক্লাস করলো। আজকে জাহিদ সুমন কেউ আসেনি, তাই নাফিস আর শিহাব বসে আড্ডা দিতেছে। আর তখনই নাফিস দেখে নীরা ক্লাস করে চলে যাচ্ছে। আজকে ওই মেয়ে শাড়ি পরে এসেছে, সাথে ম্যাচিং করে নীল টিপ নীল চুড়ি পরেছে, দেখতে একদম নীল পরি লাগছে। তখনই শিহাব গুঁতো দিয়ে বলল। কিরে দোস্ত, তোর নীলপরি তো উড়ে চলে গেল, তোর দিকে তো তাকালো না। তাকাবে তাকাবে। কবে তাকাবে শুনি? সময় হলেই তাকাবে। তারপর অনেকক্ষণ আরো আড্ডা দিয়ে বাসায় চলে আসে নাফিস। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিল। তারপর রুমে গিয়ে একটু বিশ্রাম নিয়ে বিকেলে ছাদে গিয়ে বসে থাকে নাফিস। যে নীলপুরি ছাদে আসে কিনা, সারা বিকেল বসে থাকলেও সে আর আজকে এলো না। তাই মন খারাপ করে নাফিস আবার রুমে চলে আসলো। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছে নাফিস, তখন আবার সেই ফোনের কথা মনে পড়ল। তাই হাতে ফোন নিয়ে আবার নীলপুরিকে মেসেজ করলো নাফিস। নীল শাড়িতে আপনাকে অনেক সুন্দর লাগে। অনেকক্ষণ অপেক্ষা করার পর নীলপুরি মেসেজ দিয়েছে। কে আপনি? প্রতিদিন মেসেজ করেন কেন? নাফিস বলল। বললাম তো, মুখোশের আড়ালে থেকে আপনাকে ভালোবেসে যাওয়া একটা মানুষ। তারপর নাফিস ফোন রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে নামাজ পড়ে আসলো। আজ শুক্রবার, তাই আর কলেজে যেতে হলো না নাফিসের। রুম থেকে বের হয়ে ব্রাশ নিয়ে ছাদে চলে আসলো নাফিস। ছাদে এসেই তো নাফিস অবাক হয়ে গেল, কারণ নীরাও ছাদে আসছে আজকে। নাফিস ওর দিকে হা করে তাকিয়ে আছে। তখন নীরাই বলল। ওই পিচ্চিগুলো কি মেসেজ দাও? নাফিস তো শুনে চমকে উঠল আর ভাবতে লাগলো, যা এ কেমনি জানলো। তারপর নীরা নাফিসের চুপ থাকা দেখে আবার বলে উঠল। ওই পিচ্চি, ওগুলো কি মেসেজ দাও? কি হলো, কথা বলছো না কেন? নাফিস না জানার ভান করে বলল। কোন মেসেজ? বেশি নাটক করো না পিচ্চি, আমি তোমার থেকে 1 বছরের সিনিয়র, মনে রেখো। আর এরকম করলে আন্টিকে বলে দেব। না মানে? এত মানে কইরো না। নাফিস ভাবলো, যখন বুঝেই গেছো তখন লুকিয়ে লাভ কি। তাই নাফিস সাহস করে অনেক জোরে বলল। আমি আপনাকে ভালোবাসি। নীরা একটু মুচকে হাসলো আর বলল। মায়ের খাবা, আমি তোমার সিনিয়র। আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা আছে, আমি জুনিয়র জামাই চাই না। বলেই নীরা ছাদ থেকে চলে গেল। নাফিস মন খারাপ করে নিচে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলো। সারাদিন কেটে যাওয়ার পর রাতে নাফিস আর নীরাকে মেসেজ করেনি। পরের দিন সকালে উঠে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিল নাফিস। কলেজে গিয়ে দেখে সবাই এসে আমতলায় আড্ডা দিতেছে, তাই নাফিসও গিয়ে তাদের সাথে জয়েন করলো। নাফিসকে দেখে শিহাব বলল। কিরে দোস্ত, কি অবস্থা? এই তো ভালো, তোর কি খবর? ভালো না, তোরা তো সবাই যে যার প্রেম নিয়ে ব্যস্ত। আমিও একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু বলতে পারি না। কি ব্যাপার দোস্ত, তলে তলে এত দূর? আচ্ছা বল, আমি হেল্প করব। মেয়েটাকে? শিহাব একটা মেয়েকে দেখিয়ে দিয়ে বলল। ওই তো ওই মেয়ে। শিহাব আজকে একটা চিঠি আনছে ওই মেয়েকে দিবে বলে, কিন্তু সাহস পাচ্ছে না, তাই নাফিসকে বলল। দোস্ত, তোর তো সাহস বেশি, এই চিঠিটা তুই একটু দিয়ে আসবি? আচ্ছা ঠিক আছে, দে। বলেই নাফিস ওর থেকে চিঠিটা নিয়ে এই মেয়ের কাছে গেল। মেয়েটার সাথে কথা বলে দেখলো সে শিহাবকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলেনি। তারপর নাফিস মেয়েটিকে চিঠিটা দিয়ে বলল। এই নাও, ওই বলদটা
তোমায় এটা দিতে বলেছে। আর তখনই কে যেন পেছন থেকে এসে নাফিসকে তার দিকে ঘুরিয়ে নিয়ে আচমকা ঠাস ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দিল। তারপর নাফিস ভাবছে কি হলো এটা, এইভাবে ওকে থাপ্পড় কে মারলো বুঝলাম না। তাই নাফিস পেছনে ঘুরে দেখে নীরা নাফিসের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর নীরা বলল, পিচ্চি মানুষ, কয়টা মেয়ে লাগে তোর? কালকে আমাকে প্রপোজ করলি, আবার আজকে এই মেয়েকে, অসভ্য কোথাকার। আরে শুনেন তো আমার কথা। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। বলেই নীরা হন হন করে ক্লাসে চলে গেল। কলেজের সবাই নাফিসের দিকে হা করে তাকিয়ে আছে। এতে নাফিস কিছুটা লজ্জাও পেল। তারপর নাফিসের বন্ধুরা ওর কাছে আসলো আর বলল, কি হলো বুঝলাম না, তোকে মারলো কেন? তারপর নাফিস কালকের সব ঘটনা ওদের খুলে বলে। সব শুনে শিহাব বলল, সরি দোস্ত, আমার জন্যই তোর লাভ লাইনের সমস্যা হলো। আরে সমস্যা নেই দোস্ত, আজকে আর ক্লাস করব না, আমি বাসায় যাব। আচ্ছা যা, কিন্তু চিন্তা করিস না, আমার জন্য তোর সমস্যা হয়েছে তাই আমি সমাধান করব। থাক, কিছুই করতে হবে না। বলেই তাদের থেকে নাফিস বিদায় নিয়ে বাসায় চলে আসলো। আর ওরা সবাই ক্লাসে চলে গেল। ক্লাস করে বাহিরে নীরার জন্য অপেক্ষা করতে লাগলো। নীরা যখন ক্লাস করে বাহিরে এলো তখন শিহাব আর ওর গার্লফ্রেন্ড নীরার কাছে গিয়ে বলল, আপু একটা কথা ছিল। বলো কি বলবে? নিরাপু, আপনি নাফিসকে ভুল বুঝলেন কেন? তোমরা কারা? আপনার নাফিসের বন্ধু। ও, আমি কোনো ভুল বুঝিনি, যা সত্যি তাই নিজের চোখে দেখেছি। দেখার মধ্যেও কখনো সত্যিটা বোঝা যায় না। মানেটা হচ্ছে চিঠিটা আমি ওকে দিতে বলেছি, কারণ আমি ওকে ভালোবাসি, কিন্তু বলতে পারছিলাম না, তাই নাফিস আমাদের হেল্প করেছে। আমি বিশ্বাস করি না। হ্যাঁ আপু, ও ঠিকই বলেছে। বিশ্বাস না হলে এই দেখুন চিঠিটা। তারপর নীরা চিঠিটা পড়লো আর সত্যিটা বুঝতে পারলো। তারপর নীরা বলল, এখন নাফিস কই? ও বাসায় চলে গেছে। এখন নীরারই নিজের প্রতি নিজেরই গিলতে ফিল হচ্ছে। আর এইদিকে নাফিস বাসায় এসে ভাবতে লাগলো, নীরা আমাকে এই মেয়ের সাথে দেখে রিয়েক্ট করলো কেন? তার মানে নীরা ওকে আমাকে ভালোবাসে। এইভাবে কেটে গেল 3 দিন। নাফিস এই 3 দিন কলেজ যায়নি। নীরাকেও কোনো মেসেজ করেনি। আজ সকালে ঘুম থেকে উঠে নাফিসের আম্মু বলল, এই নাফিস, জি আম্মু। একটু বাজার লাগতো, তুই কি যেতে পারবি বাবা? ঠিক আছে আম্মু, আমি যাচ্ছি। বলেই নাফিস ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে আম্মুর থেকে বাজারের লিস্ট নিয়ে বাজারে চলে গেল বাজার করতে। আর এইদিকে নীরা আসলো নাফিসের বাসায়। নাফিসের আম্মু নীরাকে দেখে বলল, আরে নীরা, মাঝে তুমি তো আসোই না। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আন্টি আর কাউকে দেখতেছি না তো। রিয়া ওর রুমেই আছে, নাফিস বাজারে গেছে, আর ওর আব্বু তো অফিসের কাজে একটু বাইরে গেছে। আন্টি, নাফিস কলেজে যায় নাই কেন? কি জানি, আমি তো জানি না মা। আন্টি, ও তো আমার ডিপার্টমেন্টেই পড়ে, চাইলে ওকে আমি প্রাইভেট পড়াতে পারি। তাহলে তো অনেক ভালো হয় মা, আমার ছেলেটা তবুও মানুষ হবে তোমার কাছে। ঠিক আছে আন্টি, তাহলে আজকে থেকে সন্ধ্যা 7টায় যেতে বলবেন। ঠিক আছে মা, বলে দিব। থাক আন্টি, আমি উপরে গিয়ে দেখা করে আসছি। দাঁড়াও, ডাকছি। রিয়া। পুরো কথা বলার আগেই নীরা বলে উঠল। বলেই নীরা ওপরে চলে আসলো। ওপরে এসে রিয়ার রুম চিনতে পারায় ভুল করে নাফিসের রুমে ঢুকে পড়ল। নীরা মনে মনে ভাবল, বাহ, রুমটা তো খুব সুন্দর, একদম সাজানো গোছানো। দেখে মনে হচ্ছে এটা নাফিসের রুম, কারণ ওর অনেক বড় ছবি দেয়ালে টানিয়ে দেওয়া আছে। সবকিছুই ভালো করে দেখতে লাগলো নীরা। আর তখনই তার নজর গেল নাফিসের টেবিলের উপর। টেবিলের লাল কার্পেটের উপর নীল ডায়েরিটা যেন খুব বেশি দৃষ্টি আকর্ষণ করছে নীরাকে। একটু কৌতূহল নিয়ে নীরা টেবিলের কাছে গিয়ে ডায়েরিটা হাতে নিল আর মনে মনে বলল, এটা কি নাফিসের ডায়েরি? কি আছে এই ডায়েরির মধ্যে? নাফিসের মনের কথা। এবার কৌতূহলটা যেন আরো বেশি বেড়ে গেল। সে জানতে চায় নাফিসের মনের কথা। তাই অন্যের ডায়েরি তার বিনা মতিতে পড়া অন্যায় জেনেও তার ডায়েরিটা খুলল নীরা। প্রথম পেজ ফাঁকা পড়ে আছে, কিছুই নেই। তাই নীরা আবার একটা পেজ উল্টাতেই যা দেখলো তাতে তার চোখ কিছুক্ষণের জন্য থমকে গেল সেই পেজটায়, আর বলল, এটা কে? আমি? ডায়েরির সাদা পাতায়
পেন্সিলের কালিতে হাতে আঁকা নীরার প্রতিচ্ছবি। ছবিটা থেকে যেন চোখ সরানো মুশকিল নীরার। আবার বলে উঠল, হ্যাঁ, এটাই আমি। চোখ, কান, নাক, মুখ সবটাই প্রমাণ করে এটা আমি, কিন্তু তারপরেও কিছু একটা তফাৎ আছে। আরো ভাবল নীরা, এই ছবির সাথে আমার চেহারার কিছু তো একটা পার্থক্য আছে, কিন্তু সেটা কি? খুব নিখুঁতভাবে দেখতে লাগলো ছবিটাকে। এই ছবি আর চেহারায় কি অমিল আছে? হ্যাঁ, পেয়েছি, অমিল আছে, অনেক অমিল আছে। আর সেই অমিলটা হলো ভালোবাসার। নীরা ভাবছে, নাফিসের মনে আমার এতটা সৌন্দর্য বিরাজ করে। এটা ভেবেই নীরার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। কতটা ভালোবাসলে মানুষ এতটা নিখুঁত ভাবে কারো প্রতিচ্ছবি আঁকতে পারে। নীরার কৌতূহল আরো বেড়ে গেল। নাফিসের বুকে নীরার জন্য ভালোবাসার পরিমাণ জানার আগ্রহ আরো বেশি বেড়ে গেল। তাই নীরা আবার একটা পেজ উল্টালো। আর ওই পেজ দেখার পর নীরার হার্টবিট কিছুক্ষণের জন্য থমকে গেল। সে আর আটকে রাখতে পারল না, শব্দ করে কেঁদে দিল। ডায়েরির সাদা কাগজে বড় বড় অক্ষরে লেখা, ভালোবাসি নীরা, অনেক বেশি ভালোবাসি। নীরা চোখ মুছতে মুছতে তাড়াতাড়ি করে আম্মুকে কিছু না বলে সেখান থেকে চলে গেল। একটু পর নাফিসও বাসায় চলে আসে। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। কলেজে এসে তো নাফিস অবাক হয়ে গেল, কারণ নীরা নাফিসের বন্ধুদের সাথে বসে আছে। নাফিসকে দেখেই বলল, ছবিটা খুব ভালোবাসার সাথে অঙ্কন করা হয়েছে। এই চোখগুলো শুধু চোখ নয়, এই চোখে যে হাজারো মায়ার ভিড়। আচ্ছা, আমার চোখে কি আদৌ এতটা মায়া আছে? আমার তো মনে হয় না আছে। আর এই ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসিটা, এ যেন কোনো সাগরের ঢেউ। আমার হাসি কি সত্যি এত সুন্দর? এদিকে আসো। নাফিস ভয়ে ভয়ে নীরার কাছে গেল। নীরা নাফিসের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। নাফিসের হারামি বন্ধুগুলো যে নাফিসকে হেল্প করবে তা না করে এটা দেখে মজা নিচ্ছে। নাফিস ভাবছে, ইচ্ছে হচ্ছে 3 বলদকে আচ্ছা মতো ধুলাই দিই। তারপর নীরা আবার বলে উঠল, তুমি আমাকে দেখে পালাচ্ছিলে কেন? কই? দেখো, একদম মিথ্যা বলবা না, আমি কিন্তু দেখেছি। নাফিস ভাবছে এই মেয়ের কাছে মিথ্যাও বলা যায় না, বললেও ধরে ফেলে। নাফিস কথা ঘোরানোর জন্য বলল, ডাকলেন কেন? আমি কি তোমাকে ডাকতে পারি না? তা পারেন, কিন্তু আমার এখন ক্লাস আছে। দেখো, একদম মিথ্যা বলবে না। তোমার ক্লাস শুরু হতে এখনো 40 মিনিট দেরি আছে। ও, ভুলে গেছিলাম। আমাকে দেখলে এইসব ভুলে যাও, তাই না? তোমার এই ভোলার রোগ কি করে ভালো করতে হয় তা আমার ভালো করে জানা আছে। এখন শুধু ওষুধ দেওয়ার পালা। নাফিস কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর নীরা উঠে বলল, নাফিস, আমার সাথে আসো, কথা আছে। কি বলবেন এখানেই বলেন। না, এখানে সবার সামনে বলা যাবে না। তারপর নাফিস আর কিছু না বলে নীরার পিছু পিছু যেতে লাগল। নীরা কলেজের পেছনে একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালো। এরপর ঘাসের উপর বসে পড়ল। নাফিসও তার পাশে বসে পড়ল। নীরা চুপ করে আছে। নাফিস নীরার দিকে তাকালো। নীরাও শান্ত দৃষ্টিতে নাফিসের দিকে তাকালো। এভাবে তাকিয়ে থাকলে নীরাকে অনেক মায়াবী লাগে। নাফিস ভাবছে ওর চোখের প্রেমে পড়ে যায় আবারও। একটু পর নীরা বলে উঠল, নাফিস, আজকে তোমাদের বাসায় গেছিলাম, তোমার রুমেও ঢুকেছিলাম, তারপর তোমার নীল ডায়েরিটাও পড়েছি। নীরার কথা শুনে নাফিস হঠাৎ চমকে যায় আর ভাবতে থাকে, হায় হায়, এই বুঝি আমার গালে জ্বরটা পড়বে এখন। তারপর আবার নীরা লজ্জা মাখা মুখ নিয়ে বলল, তুমি যেটা ডায়েরির পাতায় লিখে রেখেছো সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। নীরার কথা শুনে নাফিসের মুখের রিয়াকশনই পাল্টে গেল। ও এরকম বলবে নাফিস কখনোই চিন্তা করেনি। তারপর নীরা আবার বলল, কি হলো বলো? তারপর নাফিস বলল, আমি তোমাকে কলেজে যেদিন প্রথম নীল শাড়ি পরে দেখেছি সেই দিনই তোমার উপর ক্রাশ খাই আর ওয়ান সাইড লাভ হয়ে যায়। নীরা, আমি তোমাকে অনেক ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তুমি কি আমার রাজকন্যার আম্মু হবে প্লিজ? আমি অবশ্যই তোমার রাজকন্যার আম্মু হব। বলেই নীরা নাফিসকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল। নাফিসও নীরাকে জড়িয়ে ধরল। নীরার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল নাফিস। নীরা নাফিসের কপালে, 2 গালে, 2 চোখে, নাকে, থুতনিতে সব জায়গায় ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর নীরা নাফিসের বুকে মুখ লুকাল। এভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পর নীরাকে নাফিস বলল, নীরা, এখন আমার ক্লাসে যেতে হবে। না, একদিন না গেলে কিচ্ছু হবে না, আমি তোমাকে যেতে দেব না। তাহলে কি করবে?
আজকে সারাদিন ঘুরবো তোমার সাথে। তারপর নাফিস আর নীরা ক্লাস ফাঁকি দিয়ে অনেক ঘুরল। বিকেলে বাসায় ফিরে ফ্রেশ হয়ে একটা ঘুম দিল। সন্ধ্যায় ঘুম থেকে উঠল নাফিস, আর তখনই নাফিসের আম্মু এসে বলল, আজকে থেকে তুই নীরার কাছে পড়তে যাবি। কিন্তু কেন আম্মু? আমি তো ভালোই পারি। কেমন পারিস তা আমরা ভালোই জানি। এখন তাদের রেডি হয়ে পড়তে যা। নীরার কাছে পড়তে যাওয়ার কথা শুনে নাফিসের মনে আবার লাড্ডু ফুটছে, কিন্তু সেটা প্রকাশ করতেছে না নাফিস। তাই আর কোনো কথা না বলে রেডি হয়ে পড়তে গেল। কলিং বেল চাপতেই আন্টি দরজা খুলে দিল। আন্টিকে বলল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। আরে নাফিস যে। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। তা তুমি হঠাৎ? আমি নীরার কাছে পড়তে এসেছি। নীরা আছে? ও ওর রুমেই আছে, তুমি ওর রুমে যাও। জি আন্টি। নাফিস আন্টিকে আর কিছু না বলে দোতলায় চলে এলো। এরপর কোনো কথা না বলে নীরার রুমের দরজায় টোকা দিল নাফিস। নীরা ভেতর থেকে বলল, দরজা খোলা আছে, ভেতরে আয়। নাফিস দরজায় ধাক্কা দিয়ে রুমের ভেতরে তাকাতেই নাফিসের চোখ সানা বড়া হয়ে গেল। নাফিস লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। নীরা নাফিসের দিকে না তাকিয়ে বলল, রিনা, একটু এদিকে আয় তো, আমার শাড়িটা একটু ঠিক করে দে। নীরাকে নাফিস রিনা মনে করে রুমে আসতে বলছে। সে ভাবেনি নাফিস আসছে, তাই নাফিস ভাবলো এভাবে আমার থাকা ঠিক হবে না। তাই নাফিস বলে উঠল, নীরা, আমি রিনা না। নাফিসের কথা শুনে নীরা মনে হয় চমকে উঠল। তাড়াতাড়ি শাড়িটা শরীরে কোনো মতো জড়িয়ে নিয়ে নাফিসকে ধমক দিয়ে বলল, এই পিচ্চি ছেলে, দেখতেই পাচ্ছো আমি ড্রেস চেঞ্জ করছি, তারপরেও কেন দাঁড়িয়ে আছো? আমার কোনো দোষ নেই, তুমি তো আমাকে আসতে বলেছ। আর হ্যাঁ, আমি কিছু দেখিনি। শয়তান ছেলে, সবকিছু আমার দেখে নিয়ে বলতেছে কিছুই দেখেনি। যাও, বের হও এখন। নাফিস আর কোনো কথা না বলে রুম থেকে বের হতে লাগল। তখনই দেখে রিনা চলে এসেছে। নীরার রুমে নাফিসকে দেখে চোখ বড় বড় করে তাকিয়েছে। নাফিস ওসব আমল না দিয়ে রুম থেকে বের হয়ে এলো। নিচে এসে সোফায় বসে চোখ বন্ধ করতে একটু আগে দেখা নীরাকে মনের মাঝে ভেসে উঠলো নাফিসের। নাফিস ভাবলো মনটাও বড্ড বেহা, খালি উল্টাপাল্টা চিন্তা করছে। একটু পর নাফিস দেখে নীরা নিচে নেমে এলো। ও কালো শাড়ি পরেছে, কালো শাড়িতে ওকে হেব্বি মানিয়েছে। নাফিসের সামনে এসে নীরা বলল, দেখো তো আমাকে কেমন লাগছে। শাড়ি ছাড়াই তো সুন্দর লাগছিল। শয়তান ছেলে, তার মানে তুমি তখন আমার সব দেখে ফেলেছো? সবার কই দেখলাম। শখ কত। এখন পড়তে বসো। এই বলে নীরা উপরে চলে গেল। নাফিস ও নীরার পিছন পেছন চলে গেল। বাহ, রুমটা অনেক সুন্দর, গোছানো। গিয়ে নীরার পড়া টেবিলে বসে পড়লো নাফিস। নীরাকে আজকে অনেক সুন্দর লাগছে। ফর্সা শরীরে কালো শাড়ি অনেক সুন্দর মানিয়েছে। নাফিসের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে দেখে তখন নীরা নাফিসকে বলে, আমার দিকে না তাকিয়ে থেকে বই বের করো। নাফিস একটু লজ্জা পেল। তারপর নাফিস বই বের করল। নীরা নাফিসকে অর্থনীতির ভারসাম্য বাজারের কিছু অঙ্ক করতে দিল। নাফিস অঙ্ক করতেছে, অনেক গরমও লাগতেছে নাফিসের। তাই নাফিস নীরাকে বলল, নীরা, অনেক গরম লাগতেছে, ফ্যানটা দিবা প্লিজ। ফ্যানের একটু সমস্যা হয়েছে, দাঁড়াও দেখতেছি। নীরা ফ্যান ঠিক করার জন্য খাটে উঠল, তবুও ফ্যানের কাছে হাত পৌঁছলো না। তখন নীরা নাফিসকে বলল, নাফিস, আমার হাত পৌঁছাচ্ছে না, আমাকে একটু কোলে করে তুলবা? নাফিস নীরার কথা শুনে চমকে উঠল। মনে মনে অনেক খুশি লাগছে। তখন নাফিস বলল, আচ্ছা। তারপর নাফিস নীরাকে জড়িয়ে ধরে উপরে তুলল। ভেতরে এক অন্যরকম ফিল হচ্ছে নাফিসের। নীরা যখনই তার হাত ফ্যান ঠিক করার জন্য তুলল, তখনই তার পেটের শাড়িটা হালকা সরে গেল। আর নাফিসের চোখের সামনে নীরার ফর্সা নাভিটা চলে আসে। নাফিস নীরার নাভিটা দেখে তো চোখ ছানা বড়া করে ফেলল। নাফিস এক দৃষ্টিতে দেখতেছে। নীরাকে জড়িয়ে ধরে ওপরে তোলার কারণে নাফিসের মুখ আর নীরার ফর্সা নাভির দূরত্ব মাত্র 3 ইঞ্চি। একটা মেয়ের নাভি এত সুন্দর কিভাবে হতে পারে? নিজেকে কন্ট্রোল করতে পারল না নাফিস। নীরার ফর্সা নাভিতে কিস করেই দিল নাফিস। নীরা নাফিসের এরকম কাণ্ড দেখে কেঁপে উঠল। তারপর নীরা এরকম কেঁপে ওঠার কারণে নাফিস একটু নড়ে উঠল আর নীরা খাটে পড়ে গেল। সাথে নাফিসও তার উপর পড়ে গেল।
নীরা নাফিসের দিকে তাকিয়ে আছে, নাফিসও নীরার দিকে তাকিয়ে আছে। তারপরে নীরা বলল, তুমি কি করলে এটা? বউকে আদর দিলাম, হি হি হি। তাই না? তাহলে আমিও আমার জামাইকে আদর দিব। বলেই নীরা নাফিসকে চুমকি দিয়ে নাফিসের 2 ঠোঁট তার নিজের দখলে নিয়ে নিল। শয়তান মেয়ে নাফিসের ঠোঁটে কামড় বসিয়েছে। 5 মিনিট পর নীরা নাফিসকে ছেড়ে দিল। এবার দুজনেই হাঁপাচ্ছে। নীরা বলল, কেমন লাগলো মিষ্টিটা? একদম পচা। তাই না? আবার দেখাচ্ছি, দাঁড়াও। থাক, আর দেখাতে হবে না, অনেক ভালো লাগছে। আমি বুঝতে পারছি আজ পড়াশোনা হবে না, আমি গেলাম। বলেই নাফিস নীরার রুম থেকে বেরিয়ে এসে নিচের বাসায় চলে এলো। বাসায় আসতেই নাফিসের আম্মু বলল, কিরে, তো ঠোঁটটা কাটলো কিভাবে? রক্ত বেরোচ্ছে কেন? নাফিস ভাবলো, হায় হায়, রোম্যান্সের মুডে খেয়ালই করেনি শয়তান মেয়ে ওর ঠোঁটে কামড় বসিয়ে কেটে ফেলেছে। এখন আম্মুকে কি বলবে? তারপর নাফিস বলল, আম্মু, নীরাদের বাসায় দেয়ালে ধাক্কা লেগে কেটে গেছে। কি যে করিস না, যা রুমে গিয়ে মলম দে। নাফিস আর কোনো কথা না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে কাটা জায়গায় মলম লাগালো। কিছুক্ষণ পর ডিনার করে রুমে শুয়ে শুয়ে ফেসবুকিং করে নীরার সাথে প্রেমালাপ করল নাফিস। তার সাথে কথা বলে রাত 1টায় ঘুমিয়েছে নাফিস। এইভাবে নীরার সাথে দুষ্টু মিষ্টি প্রেম কাহিনীতে কিছুদিন কেটে গেল। এখন নীরাদের সাথে নাফিসের পরিবারের অনেক ভালো সম্পর্ক, কারণ তারা নাফিসদের প্রতিবেশী। একদিন নীরার আম্মু আসলো নাফিসদের বাসায়। এসেই আম্মুকে বলল, আপা, একটা কথা বলতাম। আরে আপা বলেন না প্লিজ। আমরা সবাই দাওয়াত খেতে যাচ্ছি, কাল আসব, কিন্তু নীরা যেতে চাচ্ছে না। তাই যদি একদিনের জন্য নীরা এখানে থাকে, বুঝেনি তো, একা মেয়ে। কোনো সমস্যা নেই আপা, নীরা তো আমার মেয়েরই মতো, যতদিন ইচ্ছে থাকুক। ধন্যবাদ আপা, দুশ্চিন্তা মুক্ত হলাম। বলেই নীরার আম্মু নীরাকে রেখে চলে যায়। আজকে তো নাফিসের ঈদের দিন, নীরা তাদের বাসায় থাকবে। রাতের বেলা নাফিস বুকে ভারী কিছু অনুভব করে। চোখ মেলে অবাক হয়ে যায় নাফিস। নাফিস দেখে নীরা তার বুকে শুয়ে আছে। তখন নাফিস বলল, এই নীরা, ওঠো। কখন আসছো আমার রুমে? কেউ দেখে ফেললে কি হবে? কেউ দেখবে না। বলেই নীরা নাফিসের মুখের দিকে এগিয়ে আসতে লাগলো। নীরা নাফিসকে কিস করতে লাগলো। আস্তে আস্তে কিসের মাত্রা বাড়তে লাগলো। কেন জানি না নাফিসও রেসপন্স করছে। নাফিস আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। ব্যাপারটা অনেক গভীরে চলে যায়। সেই রাতে নীরা আর নাফিসের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। আর সেই রাতটা নাফিসের জীবনে অন্ধকার ডেকে আনে। সকালবেলা ঘুম থেকে উঠে নাফিস দেখে নীরা কখন জানি উঠে চলে গেছে। কিন্তু তার একটু পরেই রাতের কথা মনে পড়ে গেল নাফিসের। সে মনে মনে ভাবছে, কেন এমনটা করলো সে? এটা করতে চায়নি, তবু আগুন আর ঘি পাশাপাশি থাকলেই যা হয়। তারপরে নাফিস ভাবলো কলেজে গিয়ে ক্ষমা চাইতে হবে নীরার কাছ থেকে। তারপর উঠে গোসল করে রেডি হয়ে নাফিস কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজে নীরাকে অনেক খোঁজার পর নীরাকে কলেজের পেছনে একটা গাছের নিচে পেল। নাফিস গিয়ে নীরার পাশে চুপচাপ বসে পড়ল। নীরার দিকে তাকিয়ে দেখে নীরার চোখে পানি জমতে শুরু করে দিয়েছে। নাফিসকে দেখে নীরার কান্নার বেগ বাড়তেই থাকলো। তখন নীরাকে জিজ্ঞেস করলো নাফিস, কি হয়েছে? কাঁদছো কেন? কান্না করছে। তাকাও আমার দিকে আর বলো কি হয়েছে। নীরার এখন রাগ উঠছে নাফিসের উপর। ওর মনে হচ্ছে যা কিছু হলো সব নাফিসের জন্যই। হাত সরা তুই। কেন? কি হয়েছে সেটা তো বলো। আমি তোকে হাত সরাতে বলেছি। আচ্ছা, সরালাম। এবার তো বলো কি হয়েছে তোমার। কুত্তা, তোর কারণেই তো সব হয়েছে। এখন আবার নাটক করছিস কেন? আমি আবার কি করলাম? গালি দিচ্ছ আর মারছো কেন? সাধু সাচ্ছিস কেন? হ্যাঁ, রাতে কি করলি তুই? না মানে ওটা ভুলে হয়ে গেছে। ভুল? বাহ, কত সহজে বলে দিলি এটা একটা ভুল। এখন আমার কি হবে? হ্যাঁ, কেন? তুমি আমায় ভালোবাসো না? ভালোবাসলে কি হবে? আমি তো তোমাকেই বিয়ে করব। এত টেনশন কেন নিচ্ছ? নীরার যেন রাগে ফেটে যাচ্ছে। সে আর নাফিসকে সহ্য করতে পারছে না। তুই আমার সাথে কোনো কথা বলবি না, দূর হ চোখের সামনে থেকে। নীরা খুব ঝাঁঝালো কণ্ঠে বলল নাফিসকে। নাফিসও চলে গেল সেখান থেকে। ক্লাস করতে ভালো লাগছে না নাফিসের, তাই বাসায় চলে আসলো নাফিস।
এখন নাফিস এখানে থাকলে রাগের মাথায় কি না কি করে ফেলে। এখন নাফিসেরও রাগ হচ্ছে। সব দোষ নাকি ওর? সে তো নাফিসকে আটকাতে পারতো। নাফিস বাসায় এসে শুয়ে পড়ল। অন্যদিকে নীরা এখন প্রচন্ড ভেঙে পড়েছে। ও কি করলো তা সে নিজেও বুঝতে পারলো না। নীরা বাসায় চলে আসলো, তারপর ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়ে। নীরার এখন নাফিসের উপর ঘৃণা হচ্ছে আর ভাবছে, ছি ছি, শেষ পর্যন্ত আমাদের ভালোবাসাটা ওসবে পরিণত হলো। সেটা ভাবতেই নীরার ঘৃণা বাড়ছে। আজ প্রায় 1 মাস হয়ে গেল নীরার সাথে নাফিসের কোনো কথা নেই। মুখটা পর্যন্ত দেখেনি নাফিস। এই 1 মাসে নাফিসের কতটা কষ্টে কেটেছে সেটা শুধু নাফিসই জানে। এই 1 মাসে নাফিস সবসময় নীরার কথা ভাবছে, কিন্তু ওর সামনে দাঁড়াবার সাহস হয়ে ওঠেনি নাফিসের। এতদিনে নীরার প্রতি নাফিসের ভালোবাসা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ওকে ছাড়া যেন নাফিস আর থাকতেই পারছে না। নীরার বাসায় নীরার কোনো কিছুতেই মন বসে না, ভালো মতো খাওয়া দাওয়া করে না। মোট কথা ওর জীবন এখন এলোমেলো হয়ে গেছে। কি হয়েছে রে মা তোর? কিছু না। তাহলে সব সময় অন্যমনস্ক থাকিস কেন? এমনি। চল কিছু খাবি। না, ভালো লাগছে না। অনেক জোরাজোরির পর নীরা খেতে রাজি হলো। সে একটু খাবার মুখে দিতেই বমি চলে এলো। নীরা তাড়াতাড়ি ওয়াশরুমে গেল। নীরার আম্মু বেশ চিন্তিত। যাই হোক, নীরার অসুস্থতার খবরটা নাফিসের আম্মু জেনে গেল, তাই নাফিসকে বলল, চল তো ঠিক নীরাদের বাসায়। কেন? নীরা নাকি অসুস্থ। আম্মু আর নাফিস নীরাদের বাসায় গেল। তখন ডাক্তার নীরার চেক আপ করছিল। আপনাদের জন্য একটা খুশির খবর আছে। কি খবর ডাক্তার সাহেব? আপনি নানি হতে যাচ্ছেন। এই কথা শোনা মাত্রই সবার পায়ের তল থেকে মাটি সরে গেল। নাফিস, তুমি ডাক্তারবাবুকে নিচে ছেড়ে আসো। তারপর নাফিস ডাক্তারকে ছেড়ে যখন ওপরে নীরার রুমে আসলো, তখন শুনতে পেল। কি হয়েছে তা দেখার জন্য তাড়াতাড়ি ওপরে গেল নাফিস। গিয়ে দেখলো নীরার আম্মু নীরাকে জিজ্ঞেস করছে, কিন্তু নীরা কিছুতেই বলছে না। হয়তো নীরা চাচ্ছে না যে নাফিস কে কেউ খারাপ ভাবুক। বল, কি করে এসব হলো? বল, কেন করলি এমন? ঠাস, তোকে আমার মেয়ে ভাবতেই লজ্জা করছে। বল, কার সাথে এসব করছিস? না বললে তোকে আজ মেরেই ফেলবো। নীরার আম্মু আবার নীরার গায়ে হাত ওঠাতে যাচ্ছিল, আর ঠিক সেই সময় নাফিস বলে উঠল। আমার কারণে এসব হয়েছে? নাফিসের মুখ থেকে এই কথা শুনে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। কেউ যেন কথাটা বিশ্বাস করতেই পারছে না। হঠাৎ নাফিসের আম্মু, তোর কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। ছি ছি, আমি ভাবতেই পারছি না আমার ছেলে হয়ে তুই এই কাজ করেছিস। নীরার আম্মু একবার নাফিসের দিকে তাকাচ্ছে, আবার নীরার দিকে তাকাচ্ছে। নীরার আম্মু যেন কথাটা বিশ্বাস করতে পারছে না। দূর আমার চোখের সামনে থেকে। ওকে ছেড়ে দে না পা, ওর আর কি দোষ? ছেড়ে দিব মানে? ওর কারণে আজ একটা মেয়ের জীবন নষ্ট হয়েছে। ওকে তো মেরে ফেললেও আমার মনের জ্বালা মিটবে না। নীরারও তো দোষ আছে, না হলে এমন হতো না। তুই এখন আমার সামনে দাঁড়িয়ে আছিস, হারাম জাদা, যা এখান থেকে। নাফিস যাচ্ছিল না, কিন্তু নাফিসের আম্মু নাফিসকে ঠেলতে ঠেলতে ঘরের বাইরে করে দিল। বের হবার সময় নাফিস নীরার দিকে তাকালো। তাকে দেখে বুকটা কষ্টে ফেটে যাচ্ছে নাফিসের। গালটাতে আঙুলের দাগ বসে আছে, চোখটা কেঁদে কেঁদে ফুলে উঠেছে। না, ওর দিকে তাকানো যাচ্ছে না। নীরার এই অবস্থা দেখে নাফিসের চোখেও পানি জমতে শুরু করে দিয়েছে। একটা মাত্র ভুলের জন্য কয়টা জীবন নষ্ট হয়ে গেল। নাফিস নীরাদের বাসা থেকে চলে আসলো। নাফিস রাস্তা দিয়ে আনমনে হাঁটছে আর ভাবছে, যদি সে ভুলটা না করতাম তাহলে হয়তো আজ এত কষ্ট পেতে হতো না। বাসায় চলে আসলো নাফিস, আর রুমে শুয়ে আছে। কখন ঘুমিয়ে গেছে জানে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে আম্মু মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। নাফিস ভাবছে, আমার জন্যই আজ এই অবস্থা। প্রচুর ক্ষুধা লেগেছে নাফিসের, সকাল থেকে না খেয়ে আছে। তাই আম্মুকে বলল, আম্মু খেতে দাও। নাফিসের আম্মু কোনো কথা না বলে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে দিল। এতে নাফিসের মনটা অনেক খারাপ হয়ে গেল। খাওয়া শেষে যখন উঠতে যাবে নাফিস, তখন ওর আম্মু এসে একটা পাঞ্জাবি দিয়ে গেল আর বলল গোসল করে এখনই পরে আসতে। নাফিস কোনো কথা না বলে ওপরে গিয়ে গোসল সেরে পাঞ্জাবি পরে নিচে এসে দেখে কয়েকজন আত্মীয় স্বজন আর কাজী বসে রয়েছে, আর নীরা বসে যে কাজের এক পাশে বসে আছে। নিচে যেতেই আম্মু বলল, নীরার পাশে গিয়ে বস।
নাফিস আম্মুর কথা মতো নীরার পাশে গিয়ে বসল। ভালোই বিয়েটা হয়ে গেল। এদিকে নাফিস ভাবছে হয়তো সবকিছু মিটে গেছে শেষ পর্যন্ত। রাতে বাসর ঘরে ঢুকলো নাফিস। ও জানতো বউ বরকে সালাম করে, কিন্তু নীরা তো নড়াচড়াও করছে না, হয়তো জানে না। তাই নাফিস নীরার কাছে গিয়ে বসল। ও ঘুমটা সরাতেই ঠাস করে, কি জন্য বিয়ে করলি? যা করার তা তো আগেই করে নিয়েছিস। এমনি দিন মারতে ভালো কথা, তাই বলে বাসুরা তো মারতে ছাড়বে না। বেশি কথা বলিস না, আর ভুল করো আমাকে ছুবি না। ঠিক আছে। নাফিস বিছানায় শুতে গেলে নীরা বলে উঠল, বিছানায় কেন উঠেছিস? ঘুমাবো তাই। কি, তুই আর আমি এক বিছানায় শুবো? হ্যাঁ, তাতে সমস্যা কি? এখন তো আমরা বিবাহিত। চুপ, আর ভুল করেও এই কথা বলবি না। তুই যদি বিছানায় ঘুমাস তাহলে আমি ফ্লোরে ঘুমাবো। না থাক, তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। বলে নাফিস নিচে ঘুমোতে রাজি হলো। কারণ এখন সে অন্তঃসত্ত্বা। যদিও বা নাফিস কোনোদিন নিচে শুয়ে থাকেনি, তারপরেও বিছানা থেকে একটা বালিশ আর গাথা নিয়ে নিচে শুয়ে পড়লো নাফিস। গাথাটা ফ্লোরে রেখে শুয়েছে। তারপরই পিঠে ব্যথা করছে, কারণ নাফিসের নরম বিছানায় শুয়ে অভ্যাস। যাই হোক, অনেক কষ্ট করে ঘুমলো। সকালবেলা নীরা নাফিসকে ধাক্কা দিতে দিতে ঘুম থেকে উঠালো। এই উঠ। মা, আর একটু ঘুমাতে দাও। এই, আমি তোর মা নই। ঘুম থেকে তাড়াতাড়ি উঠ, না হলে তোর উপর পানি ঢেলে দিব, আর তাতেও কাজ না হলে তোর মোবাইলটা ভেঙে ফেলে দিব। এই কথা শুনে নাফিস তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল। নাফিস ভাবছে, আমার যাই হোক, মোবাইলটা ঠিক থাকলেই হলো। কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? আম্মু তোকে নিচে খেতে রাখছে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। নীরা চলে গেল। এবার নাফিস ফ্রেশ হয়ে নিচে গেল। কই, খাবার দাও। আজব তো, নীরা নাফিসকে খাবার দিল, কিন্তু তার সাথে একটাও কথা বললো না। এখনো রেগে আছে হয়তো। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। খাবার খেয়ে উপরে গেল। এখন একটু বাইরে যাবে, রেডি হলো, কিন্তু সে তার ফোনটা খুঁজে পাচ্ছে না। নিচে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলো নাফিস, কিন্তু আম্মু শুধু জানি না বলে হেঁটে গেল। নাফিস বুঝে গেল ওর সাথে কথা বলার মুড নেই, তাই উপরে চলে আসলো। রুমে ঢুকে দেখে নীরা শোয়া হয়ে আছে আর ওপরে তাকিয়ে রয়েছে, হয়তো কিছু ভাবছে। নীরাকে জিজ্ঞেস করে দেখে নাফিস, নীরা, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দিবে প্লিজ? নীরা শুধু একবার আমার দিকে তাকালো, আর তারপর আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। হ্যাঁ? চুপ, আমার সাথে কথা বলার চেষ্টাও করবি না, বুঝেছিস? যা খুশি তা করে বেড়া। নীরা থামিয়ে দিল। নাফিস আর কিছু বলল না। বুঝতেই পারছে সবার এখন অনীহা জন্মে গেছে। তার উপর কি আর করবে, অনেক কষ্টে ফোনটা খুঁজে বের করলো। নাফিস ভাবছে বাইরে থেকেই ঘুরে আসি, বাসায় তো আর কিছু নেই, আম্মু আছে তো কথা বলছে না, আর একখান বউ পেলাম তো সে এখন অবহেলা করতে ব্যস্ত। এখন আর কারো কাছে আমার দাম নেই। বাইরে চলে আসলো নাফিস। ফোন করে শিহাবকে চায়ের দোকানে ডাকলো। ইতিমধ্যে সবাই জেনে গেছে যে নাফিস বিবাহিত। সবাই জিজ্ঞেস করছে, কেউ কেউ তো আবার বাসর রাতের কথাও জিজ্ঞেস করছেন। চায়ের দোকানে বসলো নাফিস। একটু পর শিহাব এলো, তার সাথে কথা বলে বাড়িতে চলে আসলো। বাসায় এসে গোসল করে শুয়ে পড়ল। শরীরটা ভালো লাগছে না। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেল। নাফিস নিচে গিয়ে খেতে চাইল, আবারও একই কেস। খাবার দিল, কিন্তু কথা বলল না। নাফিস ভাবছে, আমাকে মারলেও হয়তো এত কষ্ট পেতাম না যতটা সবার অবহেলাতে পাচ্ছি। আর রাতের বেলা নাফিস বিছানায় বসে পড়ল। রাতে নাফিস বিছানায় বসে ফোন টিপছে, আর নীরা ঘরে এলো। সে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। তখন নাফিস পেছন থেকে তাকে জড়িয়ে ধরার লোভ সামলাতে পারল না। নীরা এখন দাঁড়িয়ে আছে, হয়তো চুল আঁচড়ানোর কাজ শেষের পথে। তাই নাফিস তাড়াতাড়ি নীরার পেছনে গেল আর তাকে জড়িয়ে ধরে তার চুলে মুখ ডুবিয়ে চুলের ঘ্রাণ নিতে লাগলো, আর বলল, আমার উপর তুমি কেন এত রেগে আছো? সবকিছু কি ঠিক করে নেওয়া যায় না? একটু পর নীরা নাফিসের থেকে ছাড়িয়ে নিয়ে গালে কষে একটা চড় দিল, আর বলল, বেয়াদব, তোকে কতবার বলেছি না আমাকে ছুবি না? ছোঁয়া তো দূরের কথা, আমি তোর মুখও দেখতে পছন্দ করি না।
নাফিস নীরার এই কথায় অনেক ব্যতীত হয়ে তারপর নাফিস চুপচাপ গিয়ে সোফায় শুয়ে পড়ল। নিজের অজান্তেই চোখ থেকে দুফোঁটা লোনা জল বের হয়ে এলো। এসব কথা শুনতে এমনিতেই কষ্ট লাগে, তার উপর যদি প্রিয় মানুষটির মুখ থেকে এসব কথা শুনতে হয় তাহলে তো কথাই নেই। জানালা দিয়ে দেখলো আকাশের চাঁদটা কালো মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে। হয়তো এখনই বৃষ্টি নামবে, যা ভাবলো তাই হলো। অনেক জোরে জোরে বৃষ্টি হতে লাগলো। নাফিস বৃষ্টিতে কাঁথা ছাড়া ঘুমোতে পারে না, সে যত গরমই হোক না কেন। আজ কিছুতেই ঘুম আসছে না। কোনোভাবে জড়সড় হয়ে ঘুমোতে চেষ্টা করলো নাফিস। সকালবেলা ঘুম থেকে ওঠে তো নাফিস অবাক না হয়ে পারল না, কারণ সে দেখলো তার শরীরের উপর কাঁথা ছিল। এই ঘরে তো আমি আর নীরা ছাড়া কেউ নেই। নীরা তো নাফিসকে এখন সহ্যই করতে পারে না। তাহলে নাফিসের গায়ে কাঁথা দিবে কেন? দিয়েছে হয়তো দয়া করে। নাফিস ভাবছে আমার উপর দয়া করেছে, এতেই আমি খুশি। যাক, অন্তত একটু তো খেয়াল রেখেছে। যদিও বাড়িটা খুব একটা না, তবুও এখন আমি যে পরিস্থিতিতে আছি এটাই অনেক। হয়তো এখন আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। নাফিস এটা ভেবে খুশি মনে বাথরুমে ফ্রেশ হতে ঢুকল। এরপর নিচে খেতে গেল। আম্মু খেতে দাও। আম্মু বাসায় নেই, আমার আম্মুর সাথে কোথাও গেছে। তাহলে তুমি খেতে দাও। নীরা নাফিসের কথা মতো খাবার দিয়ে উপরে চলে গেল। আজ নাফিসের এত খুশি লাগছে কি যে বলবো। নাফিস খাচ্ছে আর মনে মনে ড্যান্স মারছে, খুশিতে খেতেও পারছে না। একে তো নাফিসের সেবা, তার উপর ভালোভাবে কথা বলা। আহা কি আনন্দ। নাফিসকে বাহিরে একটু ঘুরতে চলে গেল। বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে নীরার কথা মনে হতেই বাসে চলে আসে। নীরা এইমাত্র গোসল সেরে বের হয়েছে, এখন সে চুল আঁচড়াচ্ছে। নাফিস পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো আর তার কাঁধে মুখ ডুবালো। নাফিস ভাবলো এখন নিশ্চয়ই কিছু বলবে না, কারণ সে এখন আগের থেকে কম রেগে আছে। এতটুকু রাগ আমি ভালোবাসা দিয়ে দূর করে দিব। কিন্তু না, হঠাৎ নীরা নাফিসকে অবাক করে দিয়ে, ছাড় জানোয়ার কোথাকার, কি ভেবেছিস তুই? তোর সাথে ভালো করে কথা বলেছি তাই ভাবছিস সব ভুলে গেছি? তোর মতো জানোয়ারকে তো আমি কোনোদিনও ভুলবো না। কুত্তার বাচ্চা, তুই জানিস না এখন আমি অন্তঃসত্ত্বা? থাক, আর কিছু বলতে হবে না, আমাকে ক্ষমা করে দাও। বলেই নাফিস সোজা ছাদে চলে গেল। নাফিস ভাবছে কি করব এখন, তাই শেহাবকে ফোন করে এইসব কথা বলল। শেহাব নাফিসকে একটি প্রস্তাব দিল, তার কথাতে নাফিসও রাজি হয়ে গেল। তাছাড়া কোনো উপায় নেই। শেহাবের প্রস্তাবটা হলো, তুই এক কাজ কর। কি কাজ? তুই কিছুদিনের জন্য আমেরিকা থেকে ঘুরে আয়। তোর সাথে যে রকম ঘটনাগুলো ঘটেছে এতে তুই ডিপ্রেশনে চলে যেতে পারিস, আর আমরা চাই না তোর কোনো ক্ষতি হোক। তুই প্লিজ না করিস না। আচ্ছা, কিন্তু ওখানে আমি গিয়ে কি করব? ওখানে তুই পড়াশোনার জন্য যাবে। ওখানে আমার একটা মামা আছে, বলে সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। তোর তো ইচ্ছে তুই বিদেশে পড়াশোনা শেষ করবে। ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি তার সাথে কথা বলে নেই। নাফিস ভাবছে কি আর করব, সবার এত অবহেলা আর সহ্য করতে পারছি না, তাই থাকবো না আর এখানে। শেহাব ফোন করে নাফিসের কাছে এলো। নাফিস বলল, কাল রাত 10টায় ফ্লাইট, রেডি থাকিস। ওনার নিজস্ব জেট বিমানে। থ্যাঙ্কস। বলেই নাফিস বাসে চলে আসলো। কষ্ট লাগছে অনেক। সবাই নাফিসকে ভুল বুঝলো। কি যে করি কিছুই মাথায় আসছে না। সিগারেট খেলে নাকি কষ্ট কমে, তাই নাফিসও একবার ট্রাই করে দেখে। সোজা দোকানে গিয়ে 2 প্যাকেট সিগারেট নিয়ে এলো। একটা সিগারেট হাতে নিল নাফিস। ছাদের মাঝখানে বসে আছে, একদম রোদর গায়ে এসে পড়ছে। গরম লাগছে প্রচুর, তবে এখন আর এই গরম কিছুই মনে হচ্ছে না নাফিসের। সিগারেটটা ধরালো, কি আর করার, এটাই ওর নিয়তি। দুপুরে না খেয়ে শুধু সিগারেট টানতে থাকলো নাফিস। বিকেলবেলা চোখটা একটু লেগে এলো, তাই ছাদেই শুয়ে পড়লো সে। ঘুম ভাঙলো ফোনের রিংটোনের শব্দে। শেহাব ফোন দিয়েছে। কিছু বলবি? সবকিছু ফ্যাক করেছিস কিনা তাই জানতে কল দিলাম। না, কাল সকালে করে নিব। ঠিক আছে, ভালো থাক। রাত 10টা বাজে। সাইডে তাকিয়ে দেখে আরো 1 প্যাকেট সিগারেট রয়েছে। নাফিস নিচে গিয়ে ওর প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নিল। তারপর আবার ছাদে গেল, শুরু করে দিল সিগারেট খাওয়া। সারা রাত সিগারেট খেয়ে তারপরেও কষ্টটা 1 ফোঁটাও কমলো না নাফিসের। মনের জ্বালা কি আর এই সিগারেটে
মেটাতে পারে? অনেক সিগারেট খাওয়ার ফলে শরীর থেকে বাজে গন্ধ আসছে, তাই তাড়াতাড়ি নিচে গিয়ে ভালো করে সাবান শ্যাম্পু মেখে গোসল করলো। ব্রাশ করার পরেও মুখ থেকে হালকা সিগারেটের গন্ধ বের হচ্ছিল, তাই মাউথ ওয়াশ দিয়ে ভালো করে কুলি করলো নাফিস। 2 দিন আগেই শেভ করেছে, তাই আর সেভ করলো না। হাজার হলেও আমেরিকা যাবে, ভালোভাবে না গেলে কি আর হয়? নাফিস সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখে নীরার রুমে ঘুমিয়ে আছে। নীরার কপালে আলতো চুমু খেয়ে চোখ মুছে নিচে নেমে ওর আম্মুর সাথে দেখা করলো। এরকম সাজুগুজু আর ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? পড়াশোনার জন্য আমেরিকা চান্স পাইছি, তাই ভাবছি কোর্সটা শেষ করেই আসি। বলেই নাফিস একবার ওর আম্মুকে জড়িয়ে ধরলো। নাফিসের চোখে পানি চলে এসেছে। যে জায়গায় যাচ্ছে জানে না আর কবে এখানে আসা হবে। আম্মু, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। এই বলে নাফিস বাসা থেকে বেরিয়ে এলো। আম্মু অনেক অবাক হয়েছে, কারণ যে ছেলে কোনোদিন নিজের দোষ স্বীকার করে না, আজ সেই ছেলেই ক্ষমা চাচ্ছে। সে আবার নাফিস এয়ারপোর্ট পৌঁছলো। ও নাফিসকে এগিয়ে দিতে আসছে। প্লেনে উঠে অপেক্ষা করতে লাগলো নাফিস। আর মাত্র 5 মিনিট পর প্লেনে উঠে যাবে আকাশে, চলে যাবে বহু দূরে। এই কথা ভেবে চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো নাফিসের। এখন সবার কথা আর সবার চেহারা নাফিসের মুখের সামনে ভাসতে লাগলো। নীরাও নাফিসকে ভুল বুঝে, এমনকি নাফিসের পরিবারও ওকে ভুল বুঝল। এসব ভাবতে ভাবতে চোখ যেন ঝাপসা হয়ে আসছে নাফিসের। চোখের কোণা থেকে পানি মুছে নিল। কিছুক্ষণের মধ্যেই প্লেনটা উড়াল দিল তার গন্তব্যের দিকে। প্রায় আধ ঘন্টা প্লেনে থাকার পর ল্যান্ড করলো আমেরিকার এয়ারপোর্ট। ওখান থেকে শিহাবের মামা নাফিসকে রিসিভ করে ওনার বাসায় নিয়ে আসলেন। কথা বলে ওনাদের অনেক ভালো মানুষ বলেই মনে হলো নাফিসের। উনি সহ ওনার ফ্যামিলি এখানেই সেটেলড। ওনার ফ্যামিলিতে উনি কবির মাহমুদ, ওনার স্ত্রী শায়লা মাহমুদ আর ওনার একমাত্র মেয়ে ঈশা আছেন। ওনাদের সাথে নাফিসের থাকার ব্যবস্থা হলো। খেয়ে ঘুমিয়ে পড়েছিল, কারণ খুব ক্লান্ত ছিল নাফিস। ঘুম ভাঙলো সন্ধ্যার পর। সন্ধ্যা একটু ছাদে কাঁদা। বিদেশে মনেই হচ্ছে না এখন সন্ধ্যা, একদম দিনের মতোই লাগছে। সন্ধ্যার লাইটগুলো শহরটাকে একদম জাগিয়ে রাখছে। ছাদে গিয়ে দেখলো কবির আঙ্কেলের মেয়ে ঈশা ছাদে দাঁড়িয়ে চা খাচ্ছে। নাফিস তাকে দেখে আবার নিচে যেতে নিলে ঈশা পেছন থেকে বলে উঠল, ওই হ্যালো, আপনি এসেই আবার চলে যাচ্ছেন কেন? আপনি এখানে চা খাচ্ছেন, তাই ভাবলাম যদি ডিস্টার্ব ফিল করেন। না, সমস্যা নেই, আপনি থাকতে পারেন। ধন্যবাদ। তারপর ঈশা নাফিসের কাছে এসে হাত বাড়িয়ে বলল, হাই, আমি ঈশা, ভার্সিটিতে পড়তেছি। হ্যালো, আমি নাফিস, আপনার এই ভার্সিটিতে ভর্তি হব। জানি। কিভাবে? আমার আব্বুই তো ব্যবস্থা করেছে। ধন্যবাদ। তাহলে তো আমরা ক্লাসমেট, সো ফ্রেন্ড। ইয়েস। তাহলে কোনো আপনি চলবে না, তুমি করে বলতে হবে। ওকে, তাহলে তুমিও বইলো। ওকে। মেয়েটা অনেক মিশুক। বিদেশের মেয়েরা যেমন অহংকারী হয়, ঈশা মোটেও ওরকম না। বড়লোক হিসেবে ওর বা ওর বাবা মায়েরও কোনো অহংকার নেই। অনেক ভালো মনের মানুষ তারা। মনে মনে নাফিস তার বন্ধু শিহাবকে একটা ধন্যবাদ দিল। ডিপ্রেশন থেকে বাঁচাতেও অনেক বড় একটা হেল্প করলো। নাফিসের বিড়বিড় করতে দেখে ঈশা বলে উঠল, কি বিড়বিড় করছো? না, কিছু না। তারপর আরো কিছুক্ষণ কথা বলে দুইজনই নিচে চলে আসলো। তারপর রাতের খাবার খেয়ে তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো নাফিস। খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। এটা আমেরিকা তো, তাই এখানে এত তাড়াতাড়ি ঘুম থেকে কেউ ওঠে না। এই জন্য আঙ্কেল আন্টি আর ঈশা ঘুমিয়ে আছে। আঙ্কেল আন্টি অনেক বড় লোক হলেও কোনো কাজের লোক নেই। নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করে। সকালে উঠে কাজ নেই, তাই নাফিসই তাদের জন্য নাস্তা তৈরি করলাম। ঘুম থেকে উঠে সবাই নাফিসকে বলল, তুমি এসব করতে গেলে কেন? সমস্যা নেই আঙ্কেল, নিজের বাসা ভেবেই করেছি। তারপর ওনারা সবাই মুচকি হাসলেন। সবাই একসাথে ব্রেকফাস্ট করে নাফিস রুমে গিয়ে রেডি হলো ভার্সিটি যাওয়ার জন্য। ঈশা আর নাফিস ওদের গাড়িতে করে একসাথে ভার্সিটি গেল। ভার্সিটিটা অনেক সুন্দর, আর ভার্সিটিতে আজকে নাফিসের প্রথম দিন, তাই প্রথমে প্রিন্সিপালের রুমে গেল। ভর্তির ফর্মালিটি গুলো পূরণ করে নিল। অবশ্য ঈশাও সাথে ছিল। তারপর ভর্তির কার্যকলাপ শেষ হলে নাফিস আর ঈশা দুইজন একসাথে ক্লাসরুমে চলে আসলো। রুমটাও অনেক বড় আর সুন্দর।
একে একে সব ক্লাস শেষ করে বাইরে ক্যাম্পাসে এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার একসাথে গাড়িতে করে বাসায় চলে আসলো নাফিস আর ঈশা। এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিল। খাবার খেয়ে রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে নাফিসের বন্ধু শিহাব 3টা মিসড কল দিয়েছে। তাই নাফিস ফোন ব্যাক করল। ফোনটা রিসিভ করে সাথে সাথে বলতে লাগলো, কিরে, নতুন দেশ নতুন বন্ধু পেয়ে আমারে ভুলে গেলি? কি বলিস এগুলো? আজ তোর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আজ এরা কথা বাদ দে আর বল, কেমন আছিস তুই এখন? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো। তুই কেমন আছিস? ভালো। কি করিস? ভার্সিটি থেকে আসলাম। আচ্ছা শোন, তোর যে এত সুন্দর একটা মামাতো বোন আছে, আমাকে তো আগে কখনো বলিসনি। কার কথা বলছিস? ঈশা? হুম। শালা ওখানে গিয়ে নজর দিতে শুরু করলে? আরে মজা করলাম। এখন বল তোর কি খবর? এই তো ভালো। এরকম ভাবে আরো কিছুক্ষণ কথা বলল নাফিস। তারপর ফোন রেখে দুপুরের ভাত ঘুম দিল। বিকেলে ঘুম থেকে ঈশা নাফিসকে টেনে তুলল। নাফিস, ওঠো। কেন? বিদেশে আসছো, একটু না ঘুরলে হয়? চলো তোমাকে নিয়ে ঘুরতে বের হব। পরে যাই। না, এক্ষুনি। তুমি ওঠো। তারপর ঈশার জোরাজোরিতে উঠে ফ্রেশ হয়ে নিল নাফিস। ঈশার সাথে ঘুরতে বের হলো। ঈশা অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে গেল, আর সেটা হলো সমুদ্রের বিচ। এখানে এসে মনটাই অনেক ভালো হয়ে গেল নাফিসের। ঈশা আর নাফিসের অনেকগুলো সেলফি তুলল। তারপর ঈশা বলল, চলো, আমার একটু শপিং করতে হবে। ঠিক আছে চলো। তারপর দুইজন মিলেই শপিং মলে চলে আসলো। ঈশা কিছু কাপড় কিনলো, সাথে নাফিসের জন্য কিনলো। বাসায় আসতে অনেকটাই রাত হয়ে গেল। এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিল। খাওয়া শেষে নাফিস রুমে চলে আসলো। একটু পরে ঈশাও নাফিসের রুমে চলে আসলো। আসবো? আরে আসো না প্লিজ। তারপর অনেকক্ষণ ঈশার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লো নাফিস। ভার্সিটির ক্লাস। ঈশার বন্ধুত্বের খুনসুটিতে 15 দিন কেটে গেল। এই 15 দিন আব্বু আম্মু সহ নীরাও নাফিসের সাথে একদিনও কথা বলেনি। কথা হয়নি মানে নাফিসই যোগাযোগ করেনি। এখানে এসে নতুন দেশের সিম কিনেছে। এই নাম্বারটা ওনাদের দেয়নি, তাই যোগাযোগ নেই। নাফিস ভাবছে আমি তাদের অবহেলা সহ্য করতে পারবো না, তাই মূলত যোগাযোগ বন্ধ রাখছে। এভাবেই মান অভিমানের মধ্য দিয়ে নাফিসের জীবন থেকে 4টা বছর পার হয়ে গেল। 4 বছর পর নাফিস পড়াশোনা শেষ করেছে আর আমেরিকাতেই খুব ভালো একটা জব পাইছে। ঈশাও নাফিসের সাথে একই কোম্পানিতে জব করে। কেবিনে বসে কাজ করছে নাফিস আর ঈশা। তখনই তাদের ডেকে পাঠালো অফিসের বস। গিয়ে শুনে আজ তাদের দুজনকে আর্জেন্ট বাংলাদেশ যেতে হবে, কারণ সেখানে কোনো এক কোম্পানির সাথে নাকি ডিল হয়েছে। তাই নাফিস আর ঈশা তাড়াতাড়ি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। কয়েক ঘন্টা প্লেন জার্নি করার পর বাংলাদেশে পৌঁছে ওরা অফিসে এসে সোজা মিটিং রুমে ঢুকল। ভেতরে ঢুকে নাফিস দেখলো যে তার আব্বু রয়েছে সেখানে। তার মানে এটা তাদেরই অফিসের সাথে ডিল হবে। আব্বু হয়তো নাফিসকে দেখতে পায়নি, তাই নাফিস ঈশাকে বলল যে ঈশা, আমাকে এখনই বাথরুমে যেতে হবে। বলেই নাফিস সেখান থেকে চলে আসলো। খুব ক্লান্ত লাগছে, তাই একটু মুখ হাত ধুতে ওয়াশরুমে ঢুকলো নাফিস। মুখ হাত ধোয়ার পর অফিসে হাঁটাহাঁটি করছিল। ঠিক সেই সময় নাফিসের নজর গেল একটা বাচ্চা মেয়ের উপর। দেখতে এত কিউট, কি আর বলবো। শান্ত হয়ে বসে আছে। সাধারণত এই বয়সের বাচ্চারা এরকম হয়ে থাকে না। বাচ্চাটা চকলেট খাচ্ছে আর চারদিকে তাকাচ্ছে। নাফিস গিয়ে বাচ্চাটার পাশে বসলো। হাই কিউটি। আসসালামু আলাইকুম। নাফিস তো অবাক, এই বয়স থেকেই সালাম দিতে শিখে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি জানেন না, কালুর সাথে কথা বলতে গেলে প্রথমে সালাম দিতে হয়? সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, আম্মু বলেছে কেউ যদি ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দিতে। তোমার নাম কি? নাফিসা। হাউ সুইট নেম। এখানে কার সাথে এসেছো? আমুল সাথে। আপনি কার সাথে এসেছেন? বন্ধুর সাথে। বাচ্চা তাই তোতলা করে কথা বলছে। ওর চকলেট শেষ হয়ে গেছে। তুমি চকলেট খেতে কি খুব পছন্দ করো? হ্যাঁ, আমার চকলেট খেতে খুব ভালো লাগে। নাফিসের কাছে কয়েকটা চকলেট ছিল, সেগুলো তাকে দিল। এই নাও তোমার চকলেট। না,
নিব না। কেন নিবে না? আম্মু বারণ করেছে অপরিচিত কারো কাছে কিছু না নিতে। কিন্তু এখন তো আমরা বন্ধু হয়ে গেছি। কিভাবে হলাম? এখনো তো আপনার নাম জানি না। আমার নাম নাফিস। এবার চকলেট নাও, খেতে দারুণ। আপনিও চকলেট খান? হ্যাঁ, প্রচুর চকলেট খাই। সত্যি? হ্যাঁ, এবার নাও। নাফিসের কাছ থেকে চকলেট নিল। নাফিস বাচ্চাটার সাথে অদ্ভুত মায়া জড়িয়ে গেছে। কি যে আছে এই বাচ্চাটার মাঝে। মনে হচ্ছে ওর সাথে নাফিসের কতদিনের সম্পর্ক। কিন্তু আজকে এই বাচ্চাটাকে প্রথম দেখলো নাফিসার সাথে কথা বলতে বলতে কখন যে 2 ঘন্টা পার হয়ে গেছে কিছু টেরে পেল না নাফিসা হয়তো ক্লান্ত হয়ে গেছে। আমি ঘুম যাব। আচ্ছা, এসো, তোমাকে ঘুম পাড়িয়ে দেই। নাফিসা এক কথায় রাজি হয়ে গেল। নাফিসা নাফিসের বুকে মাথা রাখল। নাফিস ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজকে মনে হচ্ছে বুকটা একটু ভরা ভরা লাগছে। মনের মধ্যে এক অজানা ভালো লাগা কাজ করছে নাফিসের। অফিসের সবাই নাফিসের দিকে তাকিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? আসলে স্যার, নাফিসা মামুনি বস আর ওর আম্মু ছাড়া কারো কাছে যায় না, কথাও কম বলে। কিন্তু আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলল, আর এখন আপনার বুকে ঘুমাচ্ছে। সেরকম কিছু না, আপনারা কাজে মনোযোগ দেন। তুমি ঠিক আছো তো? আর এই বাচ্চাটাকে? হ্যাঁ, ঠিক আছি। বাচ্চাটা অফিসের কারো হবে। এখন চলো যাই, হোটেলে গিয়ে রেস্ট নেই। একটু পরেই শায়লা নাফিসাকে পিয়নদের কাছে দিয়ে চলে আসলো। হোটেলে গিয়ে ওরা ফ্রেশ হলো। নাফিসও একটু ঘুমিয়ে নিল। ঘুম থেকে উঠে নাফিস ফ্রেশ হয়ে নিল। ঈশা নাফিসকে বলল অনেকদিন পর দেশে ফিরেছে, তাই ঘুরতে যাবে। তাই ঈশাকে নিয়ে নাফিস পার্কে গেল। পার্কে গিয়ে বসল। একটু পর যখন চলে আসবে তখন কে যেন পেছন থেকে নাফিসের হাত ধরে টান দিল। পেছনে ঘুরতেই দেখে এটা নাফিসা। আরে কিউটি, তুমি এখানে? হ্যাঁ, আম্মুর সাথে ঘুরতে এসেছি। একটু পেছনেই তার আম্মু দাঁড়িয়েছিল। নাফিস পেছনে তাকাতেই ও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কারণ নাফিসের আম্মু আর কেউ না, নাফিসের নীরাকে আজ এতদিন পর দেখবে সেটা কখনো ভাবেনি নাফিস। নীরা, তুমি এখানে? নীরা কোনো কথা বলছে না, একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ওর চোখ দিয়ে পানি অঝরে বেয়েই যাচ্ছে। নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই কি হলো? হোটেলে যেতে হবে তো, তাড়াতাড়ি চলো। বিয়ে করে নিয়েছো তাহলে? এই কথাটুকু বলে নীরা নাফিসাকে কোলে করে নিয়ে চলে গেল। নীরা হয়তো ভেবেছে যে নাফিস বিয়ে করে নিয়েছে, কিন্তু ও কি জানে ওকে ছাড়া নাফিস আর কাউকে নিয়ে ভাবতে পারে না। নাফিসের পুরো হৃদয় জুড়ে তার নাম লেখা রয়েছে, সেটা কি ও জানে? না, ও কিছুই জানে না। সারা জীবন শুধু নাফিসকে ভুল বুঝেই গেল। শুধুমাত্র ভুল বোঝার কারণে আজ নাফিসের জীবনটা ওলট পালট হয়ে গেছে। নাফিস ভাবছে আমাকে একবার জিজ্ঞেস করলে কি তার খুব ক্ষতি হয়ে যেত? আর নাফিসা তাহলে আমারই সন্তান, তার কারণেই হয়তো ওর সাথে আমার মিল। হোটেলে গিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল নাফিস ভাবছে কাল সকালবেলা আমাকে আমার বাসায় যেতে হবে, যাব আর নীরাকে সবকিছু বলে দিব। এই ভেবে খুশি লাগছে নাফিসের। কালকে সবার সাথে দেখা করতে পারবে। কাল সবাইকে সারপ্রাইজ দিয়ে দিতে হবে। সকালবেলা সব কাজ সেরে বেলা 8টার দিকে ওর চিরচেনা বাসার দিকে রওনা দিল নাফিস। বাসার সামনে পৌঁছতেই মনের মধ্যে ধক করে উঠল। নাফিস তাড়াতাড়ি করে ভেতরে গেল। ভেতরে গিয়ে প্রথমে আম্মুর সাথে দেখা। আম্মু নাফিসকে দেখে কেঁদে জড়িয়ে ধরল। এতদিন কোথায় ছিলি বাবা? কেমন আছিস? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। এইভাবে আরো কিছুক্ষণ নাফিস ওর আম্মুর সাথে কথা বলার পর বলল, আম্মু, নীরা কোথায়? নীরা উপরে। নাফিস তাড়াতাড়ি উপরে গেল। গিয়ে দেখে নীরা ঘরে নাফিসাকে নিয়ে শুয়ে আছে। নাফিসা ঘুম এসেছে। নীরা নাফিসকে দেখে সে অবাক হয়ে গেছে। এখানে কেন এসেছিস? তোমার ভুল ভাঙাতে। আর কি ভুল ভাঙাবি রে তুই? আসলে তুমি গতকাল যা দেখেছো তা ঠিক ছিল না। পাগল পেয়েছিস তাই না? না, যা সত্যি তাই বলছি। চুপ কর। আমি কি দেখেছি আর কি দেখিনি সেটা আমার ব্যাপার। আর দয়া করে এখানে কোনো ঝামেলা করিস না। তখন কই ছিলি তুই যখন আমার প্রয়োজন ছিল আমাদের?
এখন সব দোষ আমাকে দিচ্ছ? তুমি কি ভুলে গেছো তুমি আমাকে কতটা অবহেলা করেছো? আমার পরিবার আমাকে কতটা অবহেলা করেছে? যে কারণে আমাকে এত অবহেলা করেছো সেখানে তো তোমারও দোষ ছিল। কেন সেদিন তুমি আমাকে আটকালে না? হয়েছে তোর কথা, এখন তুই যা এখান থেকে। আমি তোমার পায়ে পড়ছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ আমাকে ভুল বুঝো না। পা ছাড় আমার। যদি তুই আমার পা না ছাড়িস তাহলে আজকেই আমি এই মুহূর্তে আত্মহত্যা করতে বাধ্য হব। না, এ কথার মুখ দিয়েও কোনোদিন বের করবে না। বেয়াদব কোথাকার, নিজের বউ থাকতেও অন্য মেয়েকে জড়িয়ে ধরছিস, লজ্জা করে না তোর? আমাকে ছাড়িয়ে নিয়ে এভাবে আরো অনেকক্ষণ নীরাকে বোঝালো নাফিস, কিন্তু কোনো কথাই নীরা শুনল না। অবশেষে ব্যর্থ হয়ে নাফিস বাসা থেকে বের হতে যাবে, ঠিক তখনই একটা গাড়ি এসে নাফিসকে ধাক্কা মারে, যার ফলে বিকট একটা আওয়াজ হয়। মিনিটেই মানুষের ভিড় জমে গেছে। নাফিসের চোখ বুজে আসছে, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। সবকিছু আবছা দেখছে নাফিস। আবছা আলোয় দেখলো যে নীরা নাফিসের দিকে দৌড়ে আসছে। হয়তো দেখতে আসছে বেঁচে আছে নাকি মরে গেছে। নাফিস ভাবছে এখন হয়তো আমি আর মৃত্যুর একদম সামনাসামনি রয়েছে। সবাই আমাকে ধরাধরি করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম আর হয়তো বাঁচতে পারবো না, কিন্তু না, আল্লাহ তাআলা নাফিসের জীবন ভিক্ষা দিল। হঠাৎ নাফিসের জ্ঞান ফিরে এলো। নাফিস চোখ খুলল, চারিদিকে তাকিয়ে দেখল মাথার উপরে একটা ফ্যান ঘুরছে, বিছানার পাশে কয়েকটা মেশিন রয়েছে। তার মানে এখন নাফিস হাসপাতালে আছে। হঠাৎ কে যেন কেবিনে প্রবেশ করলো, তাকিয়ে দেখলো নাফিসের আম্মু। বাবা, তোর জ্ঞান ফিরেছে? দাঁড়া, সবাইকে খবর দিই। আম্মু সবাইকে খবর দিতে গেল। হঠাৎ কেবিনে ডাক্তার এলো। এখন কেমন লাগছে আপনার? ভালো। মানতে হবে আপনার ভাগ্য অনেক ভালো। কেন ডক্টর? কারণ আপনাকে যে সময় হসপিটালে আনা হয়েছিল আর আপনার যা অবস্থা ছিল তাতে আপনার বাঁচা প্রায় অসম্ভব ছিল। সব আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আপনি রেস্ট নিন তাহলে। ডাক্তার চলে গেল। নাফিস একা একা শুয়ে আছে। শরীরে এখনো প্রচন্ড ব্যথা করছে, বিশেষ করে হাত আর পায়ে। শরীর তো নড়াচড়া করতে পারছে না নাফিস, তাই ফ্যানের দিকে চুপচাপ তাকিয়ে আছে নাফিস। একটু পর কেবিনে নাফিসের আত্মীয় স্বজনের ভিড় লেগে গেল। সবাই অনেক খুশি হয়েছে নাফিসকে দেখে। নাফিসেরও ভালো লাগছে সবার সাথে দেখা করে। আস্তে আস্তে সবাই চলে গেল। একটু পর শিহাব এলো। যাক, এতদিন পর হাফ ছেড়ে বাঁচলাম। তা কেমন আছিস দোস্ত? দেখতেই তো পাচ্ছিস কোনো রকম, কিন্তু এতদিন মানে? তুই গত 3 দিন ধরে অজ্ঞান রয়েছিস। শিহাবের সাথে টুকিটাকি কথা বলছিল, আর তখনই নীরা এলো। নীরা শিহাবকে একটু বাইরে যেতে বলল। না শিহাব, তুই কোথাও যাবি না। এমনি তো আমার একটু কাজ আছে, তোরা থাক, আমি পরে আসছি। বলেই শিহাব চলে গেল। নীরা নাফিসের কাছে এসে বসল। এখন কেমন লাগছে তোমার? কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? কি করতে এখানে এসেছো? দেখতে এসেছো কিভাবে বেঁচে গেলাম? তুমি যা ভাবছো তা নয়, আমি সত্যিই তোমায় অনেক ভালোবাসি। ছাড়ো আমাকে। নীরাকে অপমান করলো নাফিস। অপমান করার পর নীরা কাঁদতে কাঁদতে কেবিনের বাইরে চলে গেল। একটু পরে নাফিসা আব্বু আব্বু করতে করতে কেবিনে এলো, আর এসেই নাফিসকে জড়িয়ে ধরল। আব্বু, এতদিন তুমি আমার সাথে কথা বলনি কেন? নাফিস ভাবছে নাফিসা কেমন করে জানলো আমি ওর আব্বু। যেভাবেই জানুক, আমার মেয়ে আমাকে আব্বু বলে ডাকছে। এই তো মামুনি, আজ থেকে রোজ কথা বলবো। নাফিসের শরীরে ব্যথা থাকলেও নাফিসাকে কেন যেন জড়িয়ে ধরতে সক্ষম হলো। আজ নাফিসের মেয়ে নাফিসকে প্রথমবারের মতো আব্বু বলে ডাকছে। খুশিতে চোখে পানি জমা হয়ে গেছে নাফিসের। তখন নাফিসা বলল, জানো আব্বু, যখন থেকে তুমি অসুস্থ হয়েছো তখন থেকে রোজ দিন রাত আম্মু এখানে থাকতো, তোমার সেবা করতো। একদিন আম্মুকে জিজ্ঞেস করি যে তুমি আঙ্কেলটার এত সেবা কেন করছো, তখন আম্মু বলে যে তুমি আমার আব্বু। নাফিসা এখন ভাবছে তাহলে আমি কত বড় ভুল করে ফেললাম। ছি, আমার উচিত ছিল নীরার পুরো কথা শোনার। ধুর, খামাখা নীরাকে এতগুলো কথা শুনিয়ে দিলাম। এখন কি নীরা আমাকে ক্ষমা করবে? নাফিসকে আরো হাসপাতালে 7 দিন থাকতে হলো, তারপর ওকে রিলিজ দিল। এই 7 দিনে অনেকেই নাফিসের সাথে দেখা করতে আসলেও নীরা আসেনি।
আজকে বাসায় যাচ্ছে নাফিস, তাও নীরা আসেনি। নাফিসকে তার ঘরে রাখা হলো। নাফিস শুয়ে আছে আর ভাবছে, নীরাকে তো কোথাও দেখলাম না। হাসপাতাল থেকে রিলিজ দিলেও নাফিস পুরোপুরি সুস্থ হয়নি। এভাবেই কয়েকদিন চলে গেল। রাতের বেলা শুয়ে আছে নাফিস, আর তখনই নীরা ঘরে খাবার নিয়ে প্রবেশ করল। এসে বলল, সত্যি আমি আসতে চাইনি, তবে আম্মু বিজি আছে তাই খাবারটা দিতে এলাম। আমার হাতে ব্যথা, একটু খাইয়ে দিলে ভালো হতো। নীরা কোনো কথা না বলে হাত ধুয়ে এসে খাইয়ে দিতে লাগলো। আজ অনেকদিন পর তৃপ্তি করে খেলো নীরা। খাওয়া শেষে নীরা তাড়াতাড়ি চলে গেল। কোনো কাজ ছাড়া নীরা নাফিসের সামনে আসে না। তাই নাফিস ভাবলো যে করেই হোক নীরার রাগ ভাঙাতেই হবে। নাফিসের পুরোপুরি সুস্থ হতে 2 মাস সময় লাগলো। রাতে নাফিস আর নাফিসা খেলছিল। তখন নাফিসাকে বলল যাতে ওর আম্মুকে এখানে পাঠায়, আর নাফিসাকে ওর দাদির কাছে যেতে বলল। যা ভাবা তাই কাজ। নাফিসা নীরাকে এখানে পাঠালো। বলো কি বলবে? নাফিস গিয়ে দরজা বন্ধ করে দিল। কি হলো, দরজা কেন বন্ধ করছো? নাফিস ধীরে ধীরে নীরার দিকে এগিয়ে গেল আর ওকে জড়িয়ে ধরল। এবার থাপ্পড় দেয়নি। কেন এমন করছো আমার সাথে? তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। নীরা নাফিসকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও তোমাকে বড্ড ভালোবাসি। আমার ভুল হয়েছে তোমাকে বিশ্বাস না করা, আর আমি মানছি সেদিন আমারও দোষ ছিল। প্লিজ আমাকে আর দূরে সরিয়ে দিও না। আর কখনো এমন করব না। আর কোনোদিন ছেড়ে যাবে না তো? এই জীবন থাকতে না। এই শোনো না, অনেকদিন থেকে তোমাকে আদর করিনি, আজ করব।